আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি 10 বছর যাবৎ দেশ শাসন করছে তৃতীয়বারের জন্য, অর্থাৎ আরো 5 বছরের জন্য। এরা আবার সরকার তৈরি করবার জন্য মানুষের কাছে ভোট চাইছে। সরকারের থেকে যারা ভোট চায় তাদের প্রথম প্রধান মৌলিক নৈতিক দায়িত্ব হচ্ছে এর আগের বার যে প্রতিশ্রুতি দিয়ে তারা ভোট পেয়ে সরকারে এসছেন সেই প্রতিশ্রুতি কতটা তারা রূপায়ণ করলেন। যদি সবটা রূপায়ণ করতে না পারেন, কেন পারলেন না, সমস্যাটা কোথায় ছিল, সেটা সবিস্তারে ব্যাখ্যা করবেন। তার থেকে উত্তরণের জন্যে আবার যদি নির্বাচিত হন কি পথ পন্থা প্রকরণ আপনারা অনুসরণ করবেন সেটা উপস্থিত করবেন। এটা না বলে নূতন করে আরেকটা সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতির ডালি নিয়ে উপস্থিত হলেই নির্বাচক মণ্ডলী চোখ কান বন্ধ করে আপনাদের সেই প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বেন, এটা মনে করার কিন্তু কারণ নেই। তা আমরা জিজ্ঞেস করতে চাইছি, 2014 থেকে 2018, 2019 থেকে 2023-24, 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী 2-3বার ত্রিপুরা এসেছিলেন, দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছেন। শুনেছেন আপনারা কেউ 14 নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, তার কতটা কার্যকরী করেছেন? একটাও কার্যকরী করেননি। বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর 2 কোটি করে নতুন চাকরি দেবেন, তো খুব ভালো প্রস্তাব। আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন। তাহলে 10 বছর হলো, 2 কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো 20 কোটি চাকরি হওয়ার কথা। কয় কোটি ছেলে মেয়ের কাজ হয়েছে? চাকরি কোথায়? সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে। সাধারণ চাকরির কথা ছেড়ে দিন, সেনাবাহিনীতে নিয়োগ, যারা দেশ রক্ষা করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নূতন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে 2 থেকে 2.5 বছর পর তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা এগুলো শুনছেন। এই যে কংগ্রেসের ইশতেহারের কথা বলছিলেন আমাদের বন্ধু, সেই ইশতেহারের মধ্যে যে সেনাবাহিনীতে নিয়োগ করার নাম করে যে প্রহসন বিজেপি সরকার চালাচ্ছে, বলছে নূতন যদি সরকার 24-এর নির্বাচনের মধ্য দিয়ে দিল্লিতে তৈরি হয় তাহলে এই যে ভাউতাবাজি এটাকে বাতিল করে দেওয়া হবে। প্রথম থেকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে যে প্রতারণা প্রবঞ্চনার আশ্রয় তারা নিয়েছিলেন, আমরা তার বিরোধিতা করছিলাম। কোথায় চাকরি? যারা খবর রাখেন তারা জানেন এই 10 বছরে বিজেপি শাসনে গত 50 বছরে আমাদের দেশে বেকারের হার বৃদ্ধির যে সংখ্যা এটা ছাপিয়ে চলে গেছে, সমস্ত রেকর্ডকে প্ল্যান করে দিয়েছে। নিয়মিত নিয়োগ বন্ধ, চুক্তির ভিত্তিতে লোক নিচ্ছে 1 বছর 9 মাস 12 মাস 13 মাস 14 মাস, তারপর ছাঁটাই করে দিচ্ছে। এটা যেন চায়ের দোকানে চা খাওয়ার মতো, চা খেলেন, শেষ হলো, পয়সা দিলেন, কাপ ফেলে চলে গেলেন। এটা কি কথা? এই দেশকে তৈরি করবে কে? যুবশক্তি তৈরি করবে। পৃথিবীর মধ্যে এখনো ভারতবর্ষের মোট জনসংখ্যা তার অর্ধেকের বেশি 18 থেকে
30-32 বছরের ছেলেরা মেয়েরা, তাদের সংখ্যা 55 থেকে 60-এর মতো। এদেরকে কাজে লাগাবার কোনো ব্যবস্থা নাই। 10 বছর যাবৎ শাসন করছেন। 19-এর লোকসভা নির্বাচনে, 14-এর নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কৈফিয়ত দেননি। সে কারণে ভারতবর্ষের মানুষ 19-এ তারা কি প্রতিশ্রুতি দিয়েছেন তার দিকে তারা নজরই দেবার চেষ্টা করেননি। যে সমস্ত কথা শুনে লাভটা কি? এবারকার এই যে 24-এর লোকসভা নির্বাচন, প্রধানমন্ত্রী কি বলছেন? 2047 সালে স্বাধীনতা লাভের 100 বছরের ব্যবধানে ভারতবর্ষের চেহারাটা কিরকম হবে সেটা এবারকার নির্বাচনে জিততে পারলে পর জুন জুলাইতে কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে দেবেন। তাহলে মাঝখানের 23 বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন, পিঠ দেয়ালে, অনাহার অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্যে গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে, খবর নাই। লক্ষ লক্ষ কৃষক, পুরুষ মহিলা নির্বিশেষে তারা আত্মহত্যা করছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন, তার কোনো খবর নাই। কাজে এদিক থেকে কথাটা বলবার চেষ্টা করছি, বিশেষ করে যুবশক্তি যাদেরকে সবচাইতে বেশি বিভ্রান্ত করবার চেষ্টা করছে তাদেরকে এই বিষয় সবচাইতে গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে এবং সেভাবেই যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করে এদেরকে এবারকার নির্বাচনে পরাস্ত করার জন্যে দৃঢ়পণ হয়ে তাদেরকে ঘর থেকে সাহসে ভর করে বেরিয়ে আসতে হবে। জিনিসপত্রের দরদাম এই 10 বছরে কেউ বলতে পারেন কোনো জিনিসের দাম কমেছে? প্রত্যেকটা জিনিসের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে। মুদ্রাস্ফীতি হচ্ছে, টাকার দাম কমছে, মানুষের আয় নাই, উপার্জন নাই, হাতে পয়সা নাই, বাজারে কিনতে যেতে পারছেন না, তার চাহিদা আছে, কেনবার ক্ষমতা নাই, ক্রয় ক্ষমতা নিচের দিকে চলে গেছে। স্বাভাবিক কারণে এই চাহিদা যেখানে টান ধরছে, কলে কারখানায় নতুন করে উৎপাদনের প্রশ্ন আসছে না, কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক ছাঁটাই হচ্ছে। আমি যে কথা আগে বলছিলাম, কর্মরতরা যদি কাজ হারান, নতুন ছেলে মেয়ে আপনি হাত পেটা খেয়ে যাদেরকে কলেজ স্কুল পাশ করিয়ে বসিয়ে রেখেছেন, চাকরি পাবে, আয় করবে, উপার্জন করবে, আপনাকে দেখবে, তারা কোথায় চাকরি পাবে? নতুন কলকারখানা। এই প্রধানমন্ত্রী 14 লোকসভার নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর কি স্লোগান দিয়েছিলেন? দেশে বিদেশে ঘুরে ঘুরে ভারতবর্ষে আসুন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ নতুন কল করুন, কারখানা করুন, মাটির তলার সম্পদ, মাটির উপরের সম্পদ লুট করুন, আমাদের দেশের যে সমাধানকারী মানুষ তাদেরকে লুট করুন এবং আপনারা আমাদের দেশের সম্পদ নিজেরা নিংড়ে নিয়ে যান। এত কিছু বলার পরেও এই 10 বছরে ভারতবর্ষে পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র থেকে কারা এসে কয়টা কল কারখানা এই ভারতবর্ষে তারা স্থাপন করেছেন কেউ দেখাতে পারবেন? বরং কলকারখানা একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, সাধারণ মানুষ একটা বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের চলতে হচ্ছে। কালোবাজারি, বেআইনি মজুতদারি, অল্প কিছু লোক বাজারটাকে নিয়ন্ত্রণ করছেন, তাদের বিরুদ্ধে কি কেন্দ্রের সরকার কি বিজেপি শাসিত রাজ্যের সরকার তারা কোনো ভূমিকা গ্রহণ করছে না। তাহলে এর থেকে তো আপনি বেরোতে চান, বেরোতে গেলে পর এরা সরকারে থাকবে, আবার তাদেরকে সরকার আসার সুযোগ দেবেন, তাহলে তো এই সমস্যা থেকে আমি আপনি বেরোতে পারবো না। কৃষক দারুণভাবে আক্রান্ত। আমাদের দেশের অর্থনীতির এখনো 75 থেকে 85% এই কৃষি থেকে আসে। এখন কৃষকরা জায়গা জমি সোনা দানা বন্ধক দিয়ে ধারে দেনায় তার উপর ভিত্তি করে যে ফসল ফলায়, বাজারে যখন বিক্রি করতে যাচ্ছে, ফসল বিক্রি করে উৎপাদন খরচ সেটা হাতে পাচ্ছে না। লড়াই কি? স্বামীনাথনের যে ফর্মুলা ডক্টর মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় উপস্থিত করেছেন,
দল মত নির্বিশেষে, এমনকি যে বিজেপি এখন সরকারে আছে 10 বছর যাবৎ, তারা যখন বিরোধী দলে ছিল, ডক্টর মনমোহন সিং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, বাইরে থেকে আমরা বামপন্থীরা তাদেরকে সমর্থন করতাম। সেই সময় বিজেপিও বলেছে স্বামীনাথনের যে ফর্মুলা, উৎপাদন খরচ তার থেকে দ্বিগুণ আড়াই গুণ যুক্ত করে কৃষক যখন বাজারে ফসল বিক্রি করতে আসবে, তার থেকে সেই ফসল কিনে এই ফসল উৎপাদনের খরচ নির্বাহ করে অতিরিক্ত যে তার হাতে থাকবে, তাতে সারা বছর না হলেও অন্তত 3, 4, 5, 6 মাস যাতে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা না করলে পর তাহলে কৃষক বাঁচবে কি করে? শুনছে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, শুনছে না তো। কৃষি দারুণভাবে সংকটের মুখে, কৃষকরা গ্রাম ছেড়ে শহরে যাচ্ছেন, শহরে কাজ নাই, কর্ম নেই, আবার গ্রামে ফিরে আসছেন। বিশেষ করে কোভিডের সময় এই ঘটনা ঘটেছে। কোথায় কাজ? কোভিডের সময় কলকারখানা যখন বন্ধ, দোকানপাট যখন বন্ধ, সারা ভারতবর্ষ যখন অঘোষিত আপনার এই কারফিউ চলছে, সবাইকে বলছে যার যার রাজ্যে ফিরে যান, গ্রামে ফিরে যান। ওখানে গেলে পরে আপনারা রেগার কাজ পাবেন। কোথায় রেগার কাজ? 100 দিন রেগার কাজ। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার থাকার সময় সর্বোচ্চ 94 দিন পর্যন্ত বছরে রেগার কাজ দিতে সক্ষম হয়েছিলাম। আর এরা সরকার আসার পর 32, 33, 35 দিনের বেশি রেগার কাজ নাই। আর যারা প্রকৃত অর্থে মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করে পরিশ্রম করে রেগায় সম্পদ তৈরি করছেন, তাদেরকে ঠকিয়ে মণ্ডল নামধারী যারা বিনা পরিশ্রমে নাম ঢুকিয়ে প্রকৃত শ্রমিকের যে মজুরি, তার থেকে তারা ভাগ বসাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে? 21, 22, 23, 25 দিনের বেশি এখানে কোনো কাজ নাই। তাহলে মানুষ বাঁচবেন কি করে এই পরিস্থিতিতে? আপনাদের কাছে যে কথা বলতে চাইছি, কাজ চাই, রোজগার চাই, খাবার চাই। এই সরকার থাকবে, এই মৌলিক সমস্যার সমাধান হবে, এটা যদি মনে করেন তাহলে আবার প্রতারিত হবে। কৃষক তাকে যদি রক্ষা করা না যায়, শিল্প কিসের উপর ভিত্তি করে তৈরি হবে? বন্ধ কারখানার দরজা খুলবে কি করে? নতুন কারখানা তৈরি হবে কি করে? আমাদের ছেলেরা মেয়েরা, আমরা বিশ্বাস করি না সবাই কেন্দ্র বা রাজ্যের শুধু সরকারি দপ্তরের কাজের মধ্য দিয়ে বেকার সমস্যার সমাধান হবে। কল চাই, কারখানা চাই, কৃষি চাই, এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য তার বিস্তার করবে, বিকাশ ঘটবে, তার মধ্য দিয়ে বেকার সমস্যার সুরাহা হবে। কাজে এই বিষয়গুলো কে নীতিগতভাবে অবস্থান নিয়ে কার্যকরী করার চেষ্টা করবে? কেন্দ্রের ক্ষমতায় যারা আছে তারা তো করছে না। কাজেই তাদেরকে ক্ষমতা থেকে হটাতে না পারলে পর এই সমস্যা থেকে আপনি রেখায় পাবো কি করে, নিস্তার পাবো কি করে? এটাই তো বক্তব্য, এটাই বক্তব্য। লেখাপড়া জন্মগত অধিকার। আমরা ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কলেজ অবধি বিনা খরচায় ছেলেদের মেয়েদের পড়বার আমরা ব্যবস্থা করেছিলাম। 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পাঠ্যপুস্তক আমরা কিনে দিয়েছিলাম। হরেক রকমের স্টাইপেন্ড নানা অংশের ছেলেদের মেয়েদের। আমরা যখন কলেজে পড়তাম 2টা 3টা মাত্র স্টাইপেন্ড ছিল। এখন ভারত সরকার, বিজেপি সরকার নতুন যে শিক্ষানীতি তৈরি করেছে এই 2020 সালে, তাতে কি দেখা যাচ্ছে? উচ্চ শিক্ষা বেসরকারি পুঁজির হাতে তুলে দিয়েছে। এমনকি বিদ্যালয় শিক্ষা এটাও ধীরে ধীরে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। গরিব ঘরের, নিম্নবিত্ত, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তাদের স্কুলের শিক্ষা কষ্ট করে অতিক্রম করতে পারলেও উচ্চ শিক্ষা কলেজে, বিশ্ববিদ্যালয়ে তাদের সেই শিক্ষার সুযোগ নেওয়ার কোনো ব্যবস্থা নেই। পরিষ্কার কথা, যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তারাই লেখাপড়া করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের ঘরের ছেলে মেয়েদের জন্য লেখাটা পড়ে না। তারা দিনমজুরি করবেন, ক্ষেত মজুরি করবেন, এবং সেখানে মালিক মহাজনের ইচ্ছার উপর, মর্জির উপর তারা যা মজুরি দেবেন, ইচ্ছা হলে কাজ করবেন, না হলে আধপেটা থাকবেন, অনাহার থাকবেন, অর্ধাহার থাকবেন, না খেয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়বেন। তাহলে কি হলো? এই শিক্ষা ব্যবস্থা আমরা সমর্থন করি না। এই 24-এর লোকসভা নির্বাচনে এই শিক্ষানীতির পরিবর্তনের আওয়াজ আমরা তুলেছি। এই কংগ্রেস তারা যে তাদের নির্বাচন ইশতেহার গত পরশুদিন প্রকাশ করেছেন, আমি পড়ছিলাম, তাতে এই শিক্ষানীতি
বাতিল করবার প্রতিশ্রুতি তারা রেখেছেন। কংগ্রেস তো আর একলা সরকার করবে না, তাহলে তো কংগ্রেসই একলা নির্বাচন করতো। তাহলে আমাদের এখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থন নিচ্ছে কেন? আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা তো বলছি না আমরা কেন্দ্রিক সরকার তৈরি করব, এরকম শক্তি আমাদের এখনো ভারতবর্ষের তৈরি হয়নি। একটা সময় করব, ওটাই আমাদের লক্ষ্য, নূতন ভারত তৈরি করবার জন্য। কিন্তু আজকের পরিস্থিতিতে এককভাবে না, মিলিতভাবে কংগ্রেস যেমন বলছে, আমরাও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বলছি। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে এই শিক্ষানীতির আমূল পরিবর্তন করতে না পারলে পর আমার আপনার ঘরের ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার। ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার হলে পর দেশের ভবিষ্যৎ কি করে উজ্জ্বল হয়? দেশ তো ডুববে। স্বাস্থ্য, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা যে আয় উপার্জন করেন তার উপর ভিত্তি করে ওষুধপত্র কিনে তাদের পক্ষে খেয়ে পড়ে বেঁচে থাকা কঠিন। দেখার দায়িত্ব কার? এটাও মানুষের জন্মগত অধিকার। শিক্ষা যেমন একটা অধিকার, সুস্বাস্থ্যের ব্যবস্থা যাতে পেতে পারেন, ভোগ করতে পারেন, এটাও তাদের জন্মগত অধিকার। এই অধিকার বাস্তবায়িত করবে কে? কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার। তাহলে কেন্দ্রের সরকার কি করছে? তারা করছে না তো। এই স্বাস্থ্য পরিষেবাকে বেসরকারি পুঁজির হাতে তুলে দিচ্ছে। ডাক্তার নাই, নার্স নাই, প্যারামেডিক্স নাই, জীবনদায়ী ঔষধ নাই, সরকারি হাসপাতাল রোগীদের ভর্তি করাতে চায় না। এটা কি আমাদের ত্রিপুরার শুধু অভিজ্ঞতা? বিজেপি শাসনে গোটা ভারতবর্ষে ওষুধপত্রের দরদাম আপনারা দেখছেন প্রতি বছর দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে বাড়ছে। আপনি এক মাস আগে যে ট্যাবলেট 20 টাকা দিয়ে কিনেছেন, এখন আপনাকে কিনতে গেলে পরে 50 টাকা, আর 2 মাস পরে গেলে 70 টাকা। ভাত খাবে না ওষুধ কিনবে? সাধারণ মানুষ মনে করে ভাত খাওয়ার আগে ওষুধটা কিনতে হবে, ওষুধ যদি খেতে না পারি তাহলে তো বাঁচবো না। কিন্তু পয়সা কোথায়? এই যে সরকার, বিজেপি সরকার, 10 বছরের যে শাসন, একদিকে শিক্ষা আর একদিকে স্বাস্থ্য, দুটোকেই লুটার একটা ক্ষেত্র হিসাবে বড় বড় যারা পুঁজিপতি তাদের সুযোগ করে দিয়েছে। কাজে এই অবস্থার তো পরিবর্তন করতে হবে। এই অবস্থার পরিবর্তন করতে গেলে পর বিজেপি এই যে দুঃশাসন চালাচ্ছে ভারতবর্ষের পক্ষে, তাদেরকে তো তৃতীয়বারের জন্য আসতে দেওয়া যায় না, তাদেরকে পরাস্ত করতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন, তাদেরকে কি পরাস্ত করা সম্ভব? কে বলেছে সম্ভব না? খুব সম্ভব। কেন সম্ভব না? বিজেপি কি 50 ভাগের বেশি ভোট পেয়ে দিল্লি সরকার করছে? ভারতবর্ষের স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল যারাই কেন্দ্রের সরকার তৈরি করেছেন, কারাই কেউই 50 ভাগের বেশি ভোট পাননি, তার নিচে ভোট পেয়েছেন। বিজেপিও তাই। তাহলে সরকার আসছেন কি করে? বিজেপি বিরোধী যে ভোট নানা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতিতে অল্প ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে খানিকটা বেশি ভোটে জয় হাসিল করে সংখ্যার জোরে কেন্দ্রের সরকার তৈরি করছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা একটা জায়গায় আসার চেষ্টা করেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তার 23তম পার্টি কংগ্রেস, আজ থেকে 2 বছর আগে 2022 সালে কেরালাতে আমরা আয়োজন করেছিলাম। সেখান থেকে আমরা আওয়াজ তুলে দিয়েছিলাম দুঃশাসন চলছে, মানুষকে ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে বিভক্ত করছে, মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সমাধানের পরিবর্তে একচেটিয়া পুঁজি, যোদ্ধার, জমিদার এদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। এদেরকে যদি ক্ষমতার থেকে হটানো না যায়, ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। তাহলে কি করতে হবে? বিজেপি বিরোধী যে ভোট, এটার বেশিরভাগকে একটা জায়গায় আনার চেষ্টা করতে হবে। এটা করতে গেলে পর যারা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এবং মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলোতে মানুষ যে ভুগছেন, এগুলো থেকে মানুষকে বের করে আনবার জন্য যারা ভাবেন, চিন্তা করেন, এই দলগুলোকে একটা জায়গায় আসতে হবে। সময় লেগেছে। আজ থেকে 8 মাস 9 মাস আগে দেখা গেল এই উদ্যোগ একটা চেহারা নিতে শুরু করেছে। এখন কি দেখা যাচ্ছে? 26 থেকে 27টা রাজনৈতিক দল ও বিজেপি তারা একটা জায়গায় এসছেন। এদেরকে ভেতর থেকে বাইরে থেকে
ভাঙবার জন্য নানা কৌশলে এই বিজেপি আরএসএস এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে একের পর এক ষড়যন্ত্র করে চলছেন। ভীতি থেকে, শঙ্কা থেকে, বুঝতে পারছেন গত 10 বছর যাবৎ মানুষের জন্য কিছু করেননি, দেশের সামগ্রিক উন্নতির জন্য কিছু করেননি। টাটা, বিরলা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মফতলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, আদানি তাদের স্বার্থ রক্ষা করার জন্য দিবারাত্র পরিশ্রম করেছেন। মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করছেন, তাদের জুনিয়র পার্টনার, তাদের কথায় চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনের অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে এই উপলব্ধিতে উপনীত হয়েছেন, যারা এবার একটা জায়গায় আসতে না পারলে এই দেশকে রক্ষা করা যাবে না। অভিজ্ঞতা আছে মানুষের। 75-এর যে অনিবস্থা থেকে ভারতবর্ষকে বের করে আনবার জন্য 77-এর যে লোকসভা নির্বাচন, যাদেরকে জেলখানায় ঢুকানো হয়েছিল সেই সময়, বড় অংশের নেতৃত্ব সংগঠক জেলের ভেতরে ছিলেন। আকস্মিকভাবে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা হলো, জেল থেকে স্লোগান দিয়ে তারা বেরিয়েছেন, দেশকে রক্ষা করতে হবে। দুটো স্লোগান, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক যে স্বাধীনতা, নাগরিক যে অধিকার তাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, অন্য কিছু আমরা চাই না। মানুষ বিশ্বাস করতে পারেননি। এই জেল থেকে বেরিয়ে এসে তারা এই স্লোগান দিচ্ছে, হবে নাকি, পারা যাবে নাকি? গোটা ভারতবর্ষেই জেলখানা। আমার তো এখনো মনে আছে, পুলিশ ধরতে পারেনি, 19 মাস পালিয়ে বেরিয়েছি। কেন পালিয়েছে? জেলখানায় যাওয়ার জন্য পালানো না, পার্টিটাকে রক্ষা করতে হবে। মানুষের সমস্যা থেকে মানুষকে বের করে আনবার জন্য এর মধ্যে সাহস দিতে হবে। ছাত্রদের, যুবকদের, মায়েদের, বোনেদের, শ্রমিকদের, কৃষকদের এই লুকিয়ে লুকিয়ে এই কাজ কিন্তু সেদিন আমাদের করতে হয়েছে। যাই হোক, সেই মানুষ 77-এর লোকসভা নির্বাচনে নূতন সরকার তৈরি করলেন। মোরারজি ভাই, পরবর্তী সময়ে ভিপি সিং, এইচডি দেবেগৌড়া, আইকে গুজরাল, ডক্টর মনমোহন সিং, কাদেরকে বারবার পরাস্ত করে কেন্দ্রে এই সরকারগুলি তৈরি করেছিল বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ। এদেরকে বারবার পরাস্ত করে এদেরকে কিন্তু সরকার পরিচালনার সুযোগ করে দিয়েছিল। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাই 24-এর লোকসভার নির্বাচনের আগে 26-27 পার্টিকে একটা জায়গায় এনেছে। আমি আজকে পত্রিকা পড়ছিলাম, তাতে দেখছি বিহারে গতকাল নতুন আরেকটা দল যুক্ত হয়েছে। এই বিজেপি বিরোধী সেখানকার যে ঐক্য জোট আরজেডির নেতৃত্বে সংগঠিত হয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। নতুন দল বিজেপির সঙ্গ ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে বলছে, না, বিহারে আর যাই হোক, এই 40 আসনের একটা আসনও যাতে বিজেপি জিততে না পারে, তার জন্য আমাদের শক্তি যাই হোক আমরা আপনাদের সঙ্গে থাকবো। নতুন নতুন আসবে তো, মানুষ তো উপলব্ধি করতে পারছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হতে হবে। মানুষ ঐক্যবদ্ধ হলে পর মানুষের পক্ষে অসাধ্যকে সাধন করা সম্ভব। ত্রিপুরার গত বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা কি? আমি তো এই মাঠেই আপনাদের সামনে বক্তৃতা করে গেছি। আমাদের প্রার্থীর চেহারা আমি চিনতাম না, নাম আমি জানতাম। আজকে যিনি সভায় সভাপতিত্ব করছিলেন তিনিও এখনো বক্তৃতা করেছেন। অনেকদিন পর তার সাথে এই মঞ্চে এসে আমার যোগাযোগ হয়। সেই সময় এই মাঠে দাঁড়িয়েই তো আমরা আবেদন করেছিলাম এই কেন্দ্রের ভোটারদের কাছে। 5 বছরের অভিজ্ঞতা কি? যারা ভেবেছিলেন আরো ভালো থাকবো, ডাবল ইঞ্জিনের সরকার, বামফ্রন্ট সরকার ভালো করেছে, আরো ভালো করতে চায়, কেন্দ্রের সরকার সাহায্য করে না, কাজে কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি বলছে তো ডাবল ইঞ্জিন, কোনো সমস্যার সমাধান সেখানে অপরিত থাকবে না। তাহলে দিয়ে একবার দেখি না, দেখি না। তা আমরা এই 5 বছরের অভিজ্ঞতা মানুষের কাছে সংক্ষিপ্ত পরিসরে উপস্থিত করে বলছিলাম, আপনারাই তো কপাল থাপড়ে বলেছেন 1-1.5 বছরের ব্যবধানে কি সর্বনাশ করলাম। হাঁসের পেটে কত ডিম, প্রতিদিন একটা দেয়, তাতে মনতুষ্টি হয় না। হাতের পেট কেটেছেন, অনেক ডিম পাবেন, তাতে একটা ডিমও না, গোটা হাঁসটাকেই খুন করা হয়েছে। এই উপলব্ধি মানুষের হয়েছে।
এই যে উপলব্ধি, তার উপর দাঁড়িয়ে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করুন। নতুন পরিমণ্ডলে আমরা বামফ্রন্ট সরকার তৈরি করে এই কথাও বলেনি, কারণ তখন তো আমরা অবিজেপি রাজনৈতিক দলগুলিকে একসাথে নিয়ে বামফ্রন্টের উদ্যোগে এই সরকারটাকে ক্ষমতাচ্যুত করবার স্লোগান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। কেন আমরা সেখানে গিয়ে বলবো শুধু আমরাই বামফ্রন্ট সরকার তৈরি করবো? আমরা বলিনি তো, এখানে দাঁড়িয়েও বলিনি। নিশ্চয়ই আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। হ্যাঁ, এটা তো ঘটনা। 60 আসনের মধ্যে 47 আসনে আমরা লড়াই করেছি, কংগ্রেসের বন্ধুরা 13টা আসনে লড়াই করেছেন, 46টা সরাসরি বামপন্থী ফ্রন্ট, একটা আসন রামনগর 7 একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন, তাকে আমরা সমর্থন করেছি। এটা তো ঘটনা। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ভোটের যে ফল, তাতে কি দেখা গেল? 18 নির্বাচনে বিজেপি 51% ভোট পেলেন। কোথেকে আসলো এত ভোট? এর আগের নির্বাচনে বিজেপির ভোট কত ছিল? শতকরা 5%-এর নিচে ছিল। তো 5 বছরের ব্যবধানে তাদের 51% ভোট কোথেকে আসলো? আকাশ ফুঁড়ে মাটি ফুঁড়ে তো ভোট আসে না। অভিজ্ঞতায় আমরা কি দেখলাম? যে বন্ধুরা 18 আগের নির্বাচনে 42-43% ভোট পেলেন, তাদের ভোট 2.5 ভাগ হয়ে গেল। বাকি ভোট তো আমাদের সঙ্গে আসলো না, কংগ্রেসের বাক্সে গেল, কংগ্রেসের বাক্সে গেল। তাহলে সেই ভোট বিজেপিতে রক্ষা করতে পারলো না। 51 থেকে 39 হলো, 44 থেকে 32 আসন হলো। যদি বিশ্বাসঘাতকতা যে দলটি উপজাতির দরদ দেখিয়ে বামফ্রন্টের সঙ্গে এবং বামফ্রন্টের সঙ্গে অন্যান্য বিজেপি বিরোধী যে শক্তিগুলো আমরা একসাথে লড়াই করছিলাম, তাদের সঙ্গে মানে কথাবার্তার মধ্য দিয়ে এমন একটা পরিমণ্ডল তৈরি করবার চেষ্টা করেছিল, এরা বিজেপিকে সত্যি সত্যি পরাস্ত করতে চায়। কিন্তু প্রকৃত অর্থে মানুষ কি দেখলেন? এরা 42 আসনে দাঁড়িয়ে ট্রাইবাল ভোট যাতে বামফ্রন্টের দিকে আসতে না পারে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির দিকে আসতে না পারে, বামফ্রন্ট অন্যদের নিয়ে যাতে বিকল্প সরকার তৈরি করতে না পারে, বিজেপিকে যাতে ক্ষমতার থেকে হটাতে না পারে, এই ভাবনা নিয়ে গোপনে গোপনে ষড়যন্ত্র সমঝোতা করে 42 আসনে দাঁড়িয়ে বিজেপির সরকারটাকে রক্ষা করতে সাহায্য করেছে। এটা যেমন সত্য, বিশ্বাসঘাতকতার প্রতিফল, কিন্তু অন্যদিকে এটাও সত্য, আপনারাই এদেরকে 51 থেকে টেনে 39-এ নিয়ে এসছেন। এবং এই যে 39 ভোটও সবটা মানুষের স্বতঃস্ফূর্ত ভোট না। 12 থেকে 15% ভোট জবরদস্তি করে, বাক্স দখল করে, ঘরে আটকে রেখে ভোট দিতে যখন গেছেন আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখিয়ে দিচ্ছে পদ্মচিহ্নে টিপ দিতে হবে, না হলে বাড়িতে ফেরা যাবে না। এই কাণ্ড করে 12 থেকে 15% ভোট তারা নিয়েছে। কাজে 39 ভোটও কিন্তু তাদের ভোট না, তারা জানে। তাহলে মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, কি করতে পারে না? মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, জনগণ সবসময় সঠিক সিদ্ধান্ত নেন, এটা কিন্তু জীবনের অভিজ্ঞতা না। ভুল করেন মানুষ তো, কিন্তু ভুল থেকে জনগণ মানুষ শিক্ষা নেন এবং সেই শিক্ষায় তারা মানে নিজেকে সেইভাবে উন্নত করে এই ভুলের হাত থেকে নিজেকে বের করে আনবার জন্য সেই মানুষই নূতন পথে পদার্পণ করার চেষ্টা করেন। এবং এটা আমরা দেখেছি এই 23-এর বিধানসভা নির্বাচনে। দেশের কথা আমি উল্লেখ করার চেষ্টা করলাম। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই যে আপনাদের এই লোকসভা নির্বাচনের মুখে এখানে মিটিং করবেন, সারা ত্রিপুরা থেকে তো লোক আসছে না এই বিধানসভা কেন্দ্র। কিসের এত ভয়? কেন মানুষকে সকাল থেকে হুমকি দিচ্ছেন? মিটিংয়ে গেলে দেখে নেব, কি দেখবেন? আপনাদের দেখবার জন্য সারা ভারতবর্ষের মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছে ঘরে ঘরে। আপনারা এখানে কি দেখবেন? আপনাদের খুঁজবার লোক পাওয়া যাবে ভোট শেষ হলে পর? কি বলছেন এগুলো? আসলে তারা ভয় পেয়েছে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে যেটা আবেদন করব, সাহস করে আপনারা গতবার সাহস করে ভূমিকা নিয়েছেন। কংগ্রেসের বিজেপির যে বিধায়ক ছিলেন ডাক্তার বন্ধু, মন্ত্রী হবার মানে প্রচন্ড আকাঙ্ক্ষা, কিন্তু মন্ত্রী হতে পারেননি।
এবং এটাই বোধহয় আশ্বাস ছিল, এই 23-এর নির্বাচনে জিততে পারলে ঠিক আছে তোমার আশা পূরণ করবো। তো তাকে তো পরাস্ত করেছেন, তার আশায় আপনারা জল ঢেলে দিয়েছেন। এবং নূতন আপনাদের এলাকার যুবক কৃষির সাথে যুক্ত, আমি জানতাম না সে যে এত ভালো কৃষক, গোটা পরিবার যে কৃষির সাথে এভাবে আষ্টে পৃষ্ঠে লেপটে আসছে। সেই ছেলেকে আমরা খুঁজে এনে আপনাদের সামনে দাঁড় করালাম, তাকে সামনে রেখে আপনারা দারুণভাবে এই সাফল্য অর্জন করে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে 11টা আসনে আপনারা জয়যুক্ত করেছেন, তার মধ্যে আপনাদের কেন্দ্র অন্যতম। আমি আপনাদের সালাম জানাই। আপনাদের কাছে যেটা আবেদন করব, এবারকার নির্বাচনে এই কেন্দ্র থেকে 23-এর নির্বাচনে যত ভোটে সিপিএম এর প্রার্থীকে জয়যুক্ত করেছিলেন আপনারা, তার চাইতে আরো বেশি ভোটে আশিস সাহা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার চিহ্ন হাত, তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি, কয়েকবার তিনি বিধায়ক হয়েছেন, তাকে আপনাদের জয়যুক্ত করতে হবে। বিশেষ করে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যারা সমর্থক বন্ধু শুভাকাঙ্ক্ষে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা কি বলছেন? কোনোদিন তো আমরা হাত চিহ্নে ভোট দেয়নি, এখন আপনি বলছেন এসে আমাদেরকে হাত চিহ্নে ভোট দিতে হবে। হ্যাঁ বলছি তো গতবার এই কেন্দ্রে কংগ্রেসের বন্ধুরা তারাও তো কোনোদিন কাস্তে হাতুড়ি তারাকু চিহ্ন ভোট দেননি। লড়াই তো তাদের সঙ্গে আমাদের প্রথম থেকেই। আমরা যেমন কাস্তে হাতুড়ি তারাকু চিহ্ন ছাড়া কাউকে ভোট দিতাম না, তারাও হাত চিহ্ন, এর আগে জোড়া বলদ ছিল, এছাড়া তো তারা কাউকে ভোট দিতেন না। তো তারাও তো গতবার এখানে ভোট দিয়েছেন, তাদের ভোটটা তো আপনারা পেয়েছেন এই প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে। কাজে এটা মাথায় রাখতে হবে, সংকীর্ণতার কোনো সুযোগ নেই। লড়াইটাকে দেশের যে দুশ্মনী করছে, জনগণের স্বার্থের পরিপন্থী যে ভূমিকা নিচ্ছে, দেশকে যারা সর্বনাশের অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে পরাস্ত করতে হবে। এই যে বললাম জিনিসের দাম কমাও, বেকারদের চাকরির ব্যবস্থা করো, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করো, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো, যারা ভূমিহীন ক্ষেতমজুর গরিব কৃষক মাথার উপরে ছাউনি নেয় তাদেরকে একটা আস্তানা দাও। এই যে দাবিগুলো, এই দাবি নিয়ে যে লড়াই করবেন, তারা নতুন সংবিধান তৈরি করবার ষড়যন্ত্র আসছে, যে মনুবাদের মূল কথা হচ্ছে মহিলারা ঘরে গৃহবন্দী থাকবে, তারা সন্তানের জন্ম দেবে, আর শুধু রান্নাবান্না করবে, ঘর নিকাবে, উঠোন নিকাবে, বাইরে যাওয়ার অধিকার নাই। তাদের আবার অধিকার কি? আর গরিব মানুষ, বিশেষ করে উপজাতি তফসিলি সংখ্যালঘু, এদেরকে তো মানুষ বলেই তারা মনে করে না। এটাই মনোবাদের বক্তব্য। নূতন যে সংবিধান, আমাদের যে বর্তমান সংবিধানকে ধ্বংস করে তারা তৈরি করবার গোপনে গোপনে ষড়যন্ত্র করছে, এরকম সংবিধান তৈরি করতে পারলে ভারতবর্ষ থাকবে? সর্বনাশ হয়ে যাবে। এই সংবিধান যদি না থাকে, গণতান্ত্রিক যে অধিকার এর মধ্যে যা সন্নিবিষ্ট হয়েছে, সংবিধান না থাকলে অধিকারগুলো ধ্বংস হবে। এই অধিকারগুলো ধ্বংস হলে পরে আমরা মানুষের মতো বেঁচে পড়তে থাকবার জন্য যে লড়াইটা করতে চাইছি, সে লড়াইয়ের অধিকারই তো হাতছাড়া হয়ে যাবে। কাজে বুঝতে হবে, বেঁচে পড়তে থাকার লড়াই আর সংবিধান রক্ষার লড়াই সমার্থক। বেঁচে পড়তে থাকার লড়াই, সংবিধান রক্ষা করার লড়াই, দেশ রক্ষা করার লড়াই সমার্থক। এটা বুঝতে হবে। নির্বাচন প্রহসনে পরিণত করছে বিজেপি সরকার, ইলেকশনে পরাস্ত হচ্ছে, সরকার হাতছাড়া হয়ে যাচ্ছে, অথবা বিরোধীদের থেকে সরকার আসবার চেষ্টা করেছে, আসতে পারেনি। ওই যে ইলেকশন বন্ডের নামে সংবিধান বিরোধী কালো আইন তৈরি করে বড় বড় পুঁজিপতি যারা দেশকে ট্যাক্স ফাঁকি দেয়, কালো টাকার পাহাড় তৈরি করে দেশের টাকা দেশকে না দিয়ে বিদেশে নিয়ে যায়, অন্য নামে ব্যাংকে অ্যাকাউন্ট খোলে, এদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নিজেদের দলের তহবিল তারা স্ফীত করছে। হিসাব বেরিয়েছে, 500 পৃষ্ঠার দলিল, তার থেকে দেখা যাচ্ছে এ পর্যন্ত 19-এর পর থেকে এই আপনার ইলেকশন বন্ডের নামে যত টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন দলের হাতে গেছে, তার মধ্যে শুধু বিজেপি 48 থেকে 52% টাকা পেয়েছে। এই টাকা খরচ করে মাসুলম্যানদের যেমন ভোটের সময় ব্যবহার করে বাহিনী হিসাবে ভোটের পর ভুলে যায়, ঠিক তেমনি অন্য দলের এমএলএ এমপি
এদেরকে বাজারে লা কুমোরের মতো কেনাবেচা করে এরা সরকারে টিকে থাকতে চায় অথবা সরকারে আসতে চায়। কোথায় আপনার নির্বাচনের নিরপেক্ষতা? নির্বাচন কমিশন আইন পাল্টে ফেলেছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর পছন্দের লোককে ঢুকিয়ে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের মন্ত্রিসভার সদস্য এরা দুজন, আর বিরোধী দলের যিনি নেতা পার্লামেন্টের তিনি একজন, তিনজন। ভিন্ন মত হলে এরা দুজনই তো প্রধান, এরা দুজনই তো সংখ্যাগরিষ্ঠ। এরা যাদেরকে পাঠাবে তাদের নামের পক্ষেই তো রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন। তারা ইলেকশন কমিশন, তাদের হাতে এখন ইলেকশন কমিশন। প্রশ্ন উঠেছে, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে সমস্ত মানুষ নির্বিঘ্নে তার ভোট দিতে পারবে কিনা, এটাই তো প্রশ্ন হিসেবে উপস্থিত হয়েছে। এই যে পরিস্থিতি, এটাকে চলতে দেবেন? এই তো চলতে দেওয়া যায় না। যদি চলতে দিতে না চান তাহলে নির্বাচনে তাদের পরাস্ত করতে হবে। এটা আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাদের নিজস্ব ভাবনা থেকে, বিচ্ছিন্ন চিন্তা থেকে হঠাৎ করে দুম করে কথাগুলো বলছি তা তো ঘটনা না। বাস্তবের নিরিখে 10 বছরের যে তিক্ত অভিজ্ঞতা তার উপর দাঁড়িয়ে কিন্তু আমরা কথাগুলো বলছি। বিচার ব্যবস্থা এটাকে অবগল দাবা করার চেষ্টা করছে। বিচারক এটা কিভাবে বাছাই হবে তার কতগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতি বিজেপি সরকার মানতে চাইছে না। পরোক্ষ অঙ্গুলি হেলেনে তাদের ইচ্ছা মতো বিচারক যদি রায় না দেয় তাহলে তার বিরুদ্ধে তারা খড়গহস্ত হওয়ার চেষ্টা করে। রায় দিতে যাতে বাধ্য হয় তার জন্য পছন্দের লোকদেরকে বিচারকের আসনে বসাবার চেষ্টা করছে। তা না হলে পর এই ফাইল মাসের পর মাস, বছরের পর বছর স্বরাষ্ট্র দপ্তর, আইন দপ্তরের মন্ত্রীর পায়ের তলায় পড়ে থাকে। যারা খবর রাখেন তারা এগুলো জানেন। আপনারা দেখছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, ইডি যেটাকে বলে, ট্যাক্সও যারা বসান, আদায় যারা করেন, এই যে দপ্তর, সিবিআই, সেন্ট্রাল ব্যুরো অফ ইন্টেলিজেন্স, এগুলো নিরপেক্ষ সংবিধান তৈরি করার সময় এর মধ্যে তাদের কতগুলো স্বতন্ত্র অধিকার দেওয়া হয়েছে। এদেরকে বিজেপি আরএসএস নিয়ন্ত্রিত এই সরকারটা ব্যবহার করে, যারা এই বিজেপির বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে ক্ষমতাচ্যুত করবার লড়াই সেখানে সংগ্রামে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, সেই দলের নেতৃত্ব, এমনকি একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তাকে পর্যন্ত জেলখানায় ছুড়ে দিচ্ছে। আপনারা জানেন দিল্লির যে মুখ্যমন্ত্রী আপের, তিনি জেলখানায়। আজকে দিল্লিতে হাজার হাজার মানুষ আপের নেতৃত্বে অনশন ধর্মঘট করছেন। এবং আমি যা খবর পেলাম, এ শুধু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে আপ আছে তারা করছেন তা না, ভারতবর্ষের বাইরে আপকে যারা সমর্থন করেন এমন কিছু কিছু রাষ্ট্রেও তারা অনশন করছেন। এটা কিসের লক্ষণ? এই পদ্ধতিতে গোটা দেশের বুকে এরা একদলীয় সৌর শাসন কায়েম করার দিকে এগিয়ে যেতে চাইছেন, এবং এটার পেছনে লুকায়িত আছে ফেসিবাদী চিন্তা। ফেসিবাদী চিন্তা মানে কি? এক নেতা, এক ভোট, এক সরকার, এক ভাষা। এই নেতা পূবকে পশ্চিম বলবে, পশ্চিমকে পূর্ব বলবে, সূর্যকে চাঁদ বলবে, চাঁদকে সূর্য বলবে, আমকে কাঁঠাল বলবে, কাঁঠালকে আম বলবেন। এর বিরোধিতা করলে আপনি দেশদ্রোহী, আপনার জায়গা জেলখানায়। ফেসিবাদের ব্যাখ্যা এর চাইতে সহজ করে আর কিছু দেওয়া যায় না। চান এটা এরকম হতে পারে? কাজে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 26টা 27টা দল এক জায়গায় এসছে। এটা ঠিক। ভারতবর্ষের 30টা 32টা রাজ্যে এই 26-27 দল সবার শক্তি সমান না। চাইলেই আমরা যেরকম চাইছি এরকম সব জায়গায় আসন সমঝোতা হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই। এই ধরনের ধারণা নিয়ে এই দলগুলোর নেতারা চলছেন, এটা মনে করার কারণ নেই। কিন্তু আমরা যা লক্ষ্য করছি, সমস্ত প্রতিকূলতা, ষড়যন্ত্র, চক্রান্ত সত্ত্বেও একের পর এক রাজ্যে এই দলগুলির নেতৃত্ব যেই রাজ্যের যেই দলগুলি শক্তিশালী কথাবার্তা বলে আসন সমঝোতা করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। আমাদের রাজ্যে আমরা তো 2টো আসন, এর আগে কোনো লোকসভা নির্বাচনে দেখেছেন আপনারা? 52 সাল থেকে এখানে লোকসভা নির্বাচন হচ্ছে, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা সেই সময় কমিউনিস্ট পার্টি একটা আসনে লড়াই করেনি তো এবার আমরা কেন একটা আসনে লড়াই করছি? আর একটা কেন কংগ্রেসের বন্ধুদের আমরা ছেড়ে দিচ্ছি?
তারাও তো একটা আসনে লড়াই করেননি, তারাও দুটো আসনে লড়াই করেছেন, তারাও এবার একটা আসনে লড়াই করছেন। কেন? মূল শত্রু, জনগণের দুশ্মন, দেশের যারা ক্ষতি করছে, ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, সব কিছু ধ্বংস করে দিয়ে তাদেরকে কোনো মতেই জিততে দেওয়া যাবে না। তাদেরকে পরাস্ত করতে গেলে পর আমাদের ত্রিপুরার এই দুটো লোকসভা আসন, এই ইন্ডিয়া যে মঞ্চ, এই মঞ্চের প্রার্থীদের জয় করে আমাদের আনতে হবে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি, এই যে কেন্দ্র, এই কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী, হাত চিহ্নে তাকে ভোট দিতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর যারা সভ্য সমর্থক সংগঠক, কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সেখানে নিজেকে জড়িয়ে রাখলে চলবে না। এখনো যারা ঘরে বসে আছেন, বেরিয়ে আসুন, মানুষের মধ্যে যান, মানুষকে বুঝান কেন এই সিদ্ধান্ত নিতে হলো। সারা ভারতবর্ষের যে প্রেক্ষাপট আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলবার চেষ্টা করলাম, এই পরিস্থিতিতে ভিন্ন কোনো রাস্তা নেই। অতীত হয়েছে ওই ৭৭-এর লোকসভা নির্বাচন থেকে শুরু করে বারবার বারবার বারবার, আজকের পরিস্থিতিতেও ওই পরিস্থিতির চাইতেও খারাপ পরিস্থিতি। কাজে এখানে দাঁড়িয়ে ঘরে বসে থাকার সময় নেই। সংঘবদ্ধ হন, ঘরে ঘরে যান, মানুষকে বুঝান। শুধু গেলাম, হাজুর করলাম, আমাদের প্রার্থী এই হচ্ছে চিহ্ন, ভোট দেবেন বলে চলে আসলাম, এটা চলবে না। যান, বসুন, কথা বলুন। তাদের জিজ্ঞাসা থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বিক্ষোভ থাকতে পারে। আপনি গেলে, আপনি বামফ্রন্টের লোক, আপনি এসছেন, ঠিক আছে, ভালো হয়েছে। আপনারা ছিলেন এতদিন সরকারে, অনেক কিছুর জন্য গিয়েছিলাম, একটা দুটো হয়েছে, বাকিগুলো হলো না। শুনলেন আমাদের কথা, আমাদের ঘরে একটা ছেলেরও চাকরি হলো না। তো জিজ্ঞেস করুন বিনয়ের সাথে, তা আমরা তো নাই, আমাদের তো পরাস্ত করেছেন, শিক্ষা দিয়েছেন দুবার, তা এখন কি আপনার ছেলে চাকরি হয়েছে, ঘরের টাকা পেয়েছেন? বলে না, পেলাম না। তো তাহলে এটা ধরে বসে থাকবেন? শাস্তি তো দেওয়ার দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, আমরা পারিনি তো সবাইকে চাকরি দিতে। সবার মাথায় ধীরে ধীরে আমরা ঘর দেওয়ার ব্যবস্থা করছিলাম, আমরাই তো তালিকা তৈরি করে দেওয়ার কাজ আরম্ভ করেছিলাম। সেই টাকায় তো তারা এখন ভাগ বসাচ্ছে। আপনারাই বলছেন 4 বারে টাকা পাবেন, 2 বার পাওয়ার পর 3য় টাকার জন্য গেলে বলছে অর্ধেক তাদের না দিলে, মণ্ডলকে না দিলে আপনি নাকি বাকি টাকা পাবেন না। বামফ্রন্ট সরকারের সব এরকম ছিল নাকি? ছিল না তো। তাহলে এই অবস্থাটা চলতে দেবেন? সেই ক্ষোভ এখনো জমিয়ে রাখবেন? বেরুন, চলুন, হাত ধরাধরি করে বেরিয়ে যাই। এই যে বসে কথাটা বলতে হবে, কোনো অভিযোগ করলে পর, সমালোচনা করলে পর, সঠিক সমালোচনা যদি করে অত্যন্ত বিনয়ের সাথে গ্রহণ করতে হবে। তর্ক না, বিতর্ক না। অযৌক্তিক কথা বললে পর অত্যন্ত বিনয়ের সাথে যুক্তি সহকারে ভুল ভাঙতে সাহায্য করতে হবে। এটা কমিউনিস্ট হিসেবে আমাদের দায়িত্ব, এটা মাথায় রাখতে হবে আমাদের। কাজেই এই ভোটের সময় আমরা বিনয় দেখালাম, বাকি সময় আমরা চক্ষু রাঙালাম, এই কিন্তু চলতে পারে না। সবসময় আমাদের বিনয় থাকবে, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের বিরুদ্ধে থাকবো, চোখ রাঙানির কাছে মাথা নত করবো না, অন্যের সম্ভ্রম তাতে আঘাত দেব না। এটা মাথায় রেখে আমাদের কিন্তু অগ্রসর হতে হবে। কাজে সেদিক থেকে বলবো, সময় আছে। আজকে আমরা মিটিং করছি 7 তারিখ, 19 তারিখ এই সময় ভোট শেষ হয়ে যাবে। মাঝে তো আর মাত্র 10-11 দিন। 10-11 দিন আপনাদের এই বিধানসভা এলাকার জন্য কম না। এই সময়টার মধ্যে যতটা পারেন, যত বেশি পরিবারে যান, কথা বলুন। 5টা 7টা 10টা পরিবার নিয়ে একসাথে এটা উঠান মিটিংয়ের মতো করুন। মাইক বাজাবার দরকার নেই, বসুন, চা পানের বিস্কুটের ব্যবস্থা করার দরকার নেই। আধ ঘন্টা 45 মিনিট কথা বলুন, পরিষ্কার করুন, তার মনের যে আবিলতা, অস্পষ্টতা দূর করুন, তাকে জয় করুন, এবং এই নির্বাচনে সামিল করে আমাদের যে প্রতিপক্ষ বিজেপি, তাদেরকে পরাস্ত করার যে রাস্তাটা, তাকে আপনি নিশ্চিত করুন। এই কাজ করার ক্ষেত্রে লাল ঝান্ডা নিয়ে বিশেষ করে যারা কাজ করছেন, কোনো রকম সন্দেহ কিন্তু আপনারা নিজেদেরকে আবদ্ধ রাখবেন না। আপনারা বেরোলেন, আরে কোথায় আশিসবাবুর লোক, কোথায়? আমরাই কি করব? তিনি দাঁড়ালেন, হতে পারে আশিসবাবুর লোক কম হতে পারে, তাতে কি হলো? আশিসবাবুর লোক কম থাকলো, তেরেঙ্গা ঝান্ডা নিয়ে হাঁটার লোক কম, তাহলে আপনি লাল ঝান্ডা নিয়ে বেরোবেন না? তাহলে মূল শত্রুকে চিহ্নিত করে তাকে পরাস্ত করার জন্য সবাই এক জায়গায় আসো, বেশিরভাগ বুক এক জায়গায় আনো। তাহলে এই স্লোগানটা দিলেন কেন? এটা কি কথা? বলবেন একটা, করবেন আর একটা, এটা তো হতে পারে না। যারাই আছেন আশিসবাবুর পক্ষে কাজ করার জন্য, তার দলের লোক সংখ্যায় কম হতে পারে,
কার সংখ্যা বেশি কার সংখ্যা কম এখন তো এই হিসেব করার সময় না। যত বেশি ভোটার বিজেপির বিরুদ্ধে আমরা ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারি সেটা হচ্ছে আমাদের কাজ। কাজেই এই জায়গায় সমস্ত রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, উদার দৃষ্টিভঙ্গি নিতে হবে। রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে যে কৌশল নিয়ে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করছি তাকে বাস্তবায়নের জন্য ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনারা এগিয়ে যাবেন, এই বিশ্বাস নিয়েই আপনাদের উপর আস্থা স্থাপন করে এই দেখা যাচ্ছে আকাশে মেঘ, কখনো বৃষ্টির ফোঁটা পড়ে কখনো বেশি বৃষ্টি আসতে পারে, তার মধ্যেও আপনারা কেউ আসন ছাড়েননি, বরং সংখ্যা বাড়িয়েছেন। আপনাদের সকলের প্রতি এই যে কথা বলার সুযোগ দিলেন, চারজনের কথা শোনার পরেও আমাকেও এতক্ষণ আমি বলবো কিন্তু ভাবিনি। আমার ধারণা 10-12 মিনিট বলেই বৃষ্টি নামবে, আমাকে শেষ করতে হবে, কিন্তু আমি তো অনেকক্ষণ কথা বলে ফেললাম। আমি উৎসাহিত বোধ করছি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যে দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান এবং অনুরোধ আপনাদের রাখছি, সেই দায়িত্ব প্রতিপালনের জন্য আপনারা এগিয়ে যাবেন এই বিশ্বাস ব্যক্ত করে কথা বলা শেষ করছি। ভালো থাকবেন, আমার নমস্কার দেবেন।